বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লেকচারে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রাণীবিজ্ঞান, যেটাকে আমরা জুলজি বলি, তার চতুর্থ অধ্যায়ের রক্ত এবং সঞ্চালন যে অংশটা, সেখানকার হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করব। তাহলে আমরা হোয়াইট বোর্ডে দেখতেছি এতক্ষণ যেটা বললাম লেকচারটা। দেখো, আমরা আজকে হৃৎপিণ্ড নিয়ে যে আলোচনা করার কথা, সেই হৃৎপিণ্ড সম্পর্কে কিছু কথা আমি বলি। এই হৃৎপিণ্ড কিন্তু ইংরেজিটা আমরা হার্ট বলি, তাই না? হার্ট, অথবা এটাকে আমরা মেডিকেলীয় ভাষা বা গ্রিক ভাষায় কার্ডিয়াক বলি। কিন্তু এটাকে আর অনেকগুলো নাম দেওয়া যেতে পারে। যেমন আমি আরেকটা নাম যদি বলি, তোমরা প্রায় সময় শুনবা, সেটা হচ্ছে হৃদয়। অনেকে হৃদয় বলার চেষ্টা করে, আবার অনেকে এটাকে ফরানও বলার চেষ্টা করে। তোমরা কি জানো, সে ফরানকে অনেকে শুদ্ধ ভাষায় আবার প্রাণ বলার চেষ্টা করে। যাই হোক, এই যে প্রাণ বলো, ফরান বলো, হৃদয় বলো, কার্ডিয়াক বলো, হার্ট বলো, হৃৎপিণ্ড বলো, সবগুলো একই কথা। আজকে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। খেয়াল করো, এই হৃৎপিণ্ড কিন্তু সংখ্যায় একটি। আমাদের দেহে বিদ্যমান সেই একটি হৃৎপিণ্ড, যার দৈর্ঘ্য হচ্ছে তোমার 12 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। খেয়াল করো, 12 সেন্টিমিটার দৈর্ঘ্য, 8 সেন্টিমিটার প্রস্থের যে হৃৎপিণ্ডের কথা বলছি, তার ওজন যদি আমি বলি, সেক্ষেত্রে আমাকে দুইটা ভাগে ভাগ করতে হয়। প্রথমে জানতে হবে পুরুষের ক্ষেত্রে ওজনটা কেমন, তারপরে আমরা লক্ষ্য করব স্ত্রীর ক্ষেত্রে ওজনটা কেমন। যাই হোক, পুরুষের ক্ষেত্রে বলা হচ্ছে 250 থেকে 390 গ্রাম পর্যন্ত ওজনটা হতে পারে। তবে প্রত্যেকে মনে রাখবা, সেটা হচ্ছে যে 300 গ্রাম বলে, প্রত্যেকে গড়ে 300 গ্রাম বলার চেষ্টা করে। আবার স্ত্রীদের ক্ষেত্রে সেটা বলা হচ্ছে 200 থেকে 275 গ্রাম। তবে মনে রাখবে, এটা কিন্তু প্রচলিত অর্থে আমরা সবসময় যেটা বলি, সাধারণত 200 গ্রাম হয়ে থাকে। এগুলো পূর্ণবয়স্ক পুরুষ এবং স্ত্রী ক্ষেত্রে। পূর্ণবয়স্ক বলতে আমরা 30-এর পর থেকে বয়সগুলোকে ধরে থাকি। সরি। এখন খেয়াল করো, এই যে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য, 8 সেন্টিমিটার প্রস্থ, পুরুষের ওজন যা 300 গ্রাম, স্ত্রীতে যা 200 গ্রাম, এই হৃৎপিণ্ড যেটার কথা বলা হচ্ছে, সেই হৃৎপিণ্ড বলা হচ্ছে জীবদ্দশায়। এটা আমি যদি বলি কিছু কথা, এদের সম্পর্কে আমি কিছু কথা লিখি, কিছু কথা। দেখো, এটা জীবদ্দশায় 2600 মিলিয়ন বার হৃদস্পন্দন করে, অর্থাৎ পাম্পিং করে। আবার এও বলা হচ্ছে, এই 2600 মিলিয়ন বার যে হৃদস্পন্দন করে, ঠিক ওই সময়ে সে তার হৃৎপিণ্ড হতে 155 মিলিয়ন লিটার বা যেটাকে বলা হচ্ছে 1.5 লক্ষ টন সে রক্ত দেহ থেকে বের করে। দেহ থেকে না, হৃৎপিণ্ড হতে বের করে দেহের মধ্যে সাপ্লাই দেয়। তাহলে 2600 মিলিয়ন হৃদস্পন্দন করে জীবদ্দশায়, 155 মিলিয়ন লিটার বা 1.5 লক্ষ টন রক্ত তার হৃৎপিণ্ড হতে পাম্পিংয়ের মাধ্যমে সারা দেহে সে সাপ্লাই দিয়ে থাকে। দেখো, যাকে নিয়ে এত কথা, হৃৎপিণ্ড, তার একটা আমরা আকৃতিটা একটু জানার চেষ্টা করব। তার আকৃতি হচ্ছে ত্রিকোণাকার মুসাকৃতি। যারা মুসাকৃতিটা বোঝানো, আমি তাদের বলি, এটা হচ্ছে এরকম উপর থেকে এরকম শেডু হয়ে এভাবে চলে আসছে, এভাবে স্লপ হয়ে এভাবে চলে আসে। এটা হচ্ছে ত্রিকোণ আকৃতি। একটা সহজ উদাহরণ দিই, তোমরা কলা গাছের যে কলার থুর দেখছো, কলার থুর বলে, ওই কলার থুরের মতো হচ্ছে কি মুসাকৃতি। যারা চিনে না তাদের বললাম। এরপরে বলা হচ্ছে এটার রংটা কি। এটার রংটা হচ্ছে যে তোমার লালচে খয়েরি, অর্থাৎ লাল টাইপের আর কি। তাহলে লালচে খয়েরি রঙের ত্রিকোণাকার বা মুসাকৃতি যে হৃৎপিণ্ড, যাদের সম্পর্কে আমরা 2600 মিলিয়ন বার হৃদস্পন্দনের কথা বললাম, পূর্ণবয়স্কে 155 মিলিয়ন লিটার যারা রক্ত তার হৃৎপিণ্ড থেকে বের করে সারা দেহে সাপ্লাই দিয়ে থাকে, সেই যে হৃৎপিণ্ড, তার অবস্থান সম্পর্কে একটু আমরা জানব। অবস্থান সম্পর্কে জানার আগেই আমি একটু বলে নিই, তার এখানে প্রকোষ্ঠ আছে কয়টা। এগুলো আমরা প্রাথমিক তথ্য নিচ্ছি।
প্রকোষ্ঠ আছে হচ্ছে 4টা। হৃৎপিণ্ডে, মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ হচ্ছে 4টি। এখন দেখো এই 4টির গঠনে আমরা যাব। তার আগে মনে রাখবো এই 4টি হচ্ছে অলিন্দ আর হচ্ছে নিলয়। ওকে, মনে রাখবে অলিন্দ থাকে 2টি, নিলয় থাকে 2টি, ডান আর বাম। আমি গঠনে গেলে সেটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলি, এই যে হৃৎপিণ্ড তার অবস্থান দেখো। এর অবস্থানটা হচ্ছে যে, আমি এক কথায় বলবো বক্ষপিঞ্জরে। আমি তোমাদের দেখাচ্ছি কোথায় বক্ষপিঞ্জরে। আরো সুন্দর করে বললে 2 ফুসফুসের মাঝখানে, 2 ফুসফুসের মাঝখানে। কেমন? এখন দেখো বক্ষপিঞ্জর হচ্ছে আমাদের এটা, যেখানে আমাদের ফুসফুস আছে, হাড্ডি আছে। এই হাড্ডিগুলোর ভিতরে 2টা ফুসফুস আছে, সেই 2টা ফুসফুসের মাঝখানে হৃৎপিণ্ড আছে। সেই হৃৎপিণ্ড কিছুটা বামে করে, অর্থাৎ 2 ফুসফুসের মাঝখানে আমাদের কিছুটা বাম পাশ হয়ে সেটা থাকে। এখন দেখো তোমাদের যদি আমি সেটা একটা ছোট্ট চিত্রে এঁকে দেখানোর চেষ্টা করি। মনে করো এটা একটা মানুষ। ওকে, মানুষের আমি একটা চোখ আঁকলাম। দেখো এই যে একটা চোখ আঁকলাম, এটা রাফলি আঁকলাম আর কি। কেমন? তাহলে এটা তার গলা, এদিকে তার হাত ছড়িয়ে যাবে, সেটা তোমরা জানো। এদিকে তার, আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি। দেখো তার দেহের মধ্যে এরকম অনেকগুলো হাড়, অনেকগুলো প্রায় 24টি, অর্থাৎ 12 জোড়া এরকম হাড় থাকে। এই হাড়গুলা দিয়ে গঠিত পিঞ্জরটাকে বলা হয় বক্ষপিঞ্জর। এই বক্ষপিঞ্জরের ভিতরে কি থাকবে? আমাদের হৃৎপিণ্ড থাকবে। তাহলে আমি যদি হৃৎপিণ্ডটা কিছুটা আঁকার চেষ্টা করি, এই টাইপের করে এরকম একটা হৃৎপিণ্ড থাকে এখানে। কেমন? এই হৃৎপিণ্ডটা হচ্ছে যে 2টা ফুসফুসের মাঝখানে থাকে। এদিকে একটা ফুসফুস থাকে, এদিকে একটা ফুসফুস থাকে। তার মানে দেখো ফুসফুসের নিচের দিকে করে, মাঝামাঝি করে এটা থাকে, তবে কিছুটা বামে চলে গেছে। এটা যদি বাম পাশে দেখো, এটা সোজা দিকে না আসে, কিছুটা বামে চলে গেছে। তাহলে আমরা যেটা দেখলাম, মানুষের দেহের ভিতরে হৃৎপিণ্ড, যে আমাদের যে বক্ষপিঞ্জর থাকে, সেখানকার যে 2টা ফুসফুস থাকে, সেই 2টা ফুসফুসের মাঝখানে কিছুটা বামে হয়ে হৃৎপিণ্ড অবস্থান করে। আবার একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে আমাদের যে হৃৎপিণ্ড অবস্থানের কথা বললাম, সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এদের বেস অর্থাৎ ভিত্তি তাকে উপরে, আবার এই হৃৎপিণ্ডের অ্যাপেক্স তথা চূড়া যেটাকে বলো, কিন্তু সেটা থাকে কোথায়? নিচে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো বলো তো? নর্মালি বেস কিন্তু নিচে থাকার কথা, ভিত্তিটা, আর চূড়াতে থাকার কথা হচ্ছে উপরে। কিন্তু এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে বেস থাকতেছে উপরে, অ্যাপেক্স থাকে নিচে। তাহলে মনে রাখবা মানব দেহে 2টা জিনিস উল্টানো থাকে। একটা হচ্ছে আমাদের জিহ্বা উল্টানো থাকে, আরটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড উল্টানো থাকে। অর্থাৎ অ্যাপেক্স নিচে থাকে, বেস উপরে থাকে। তার মানে এভাবে যখন হৃৎপিণ্ডটা থাকবে, তার যে চূড়া অংশটা যেটা ছিল একটু চিকন হয়ে, ওই যে মোচাকৃতি যদি হয়, সে উপর দিকে একটু চিকন হবে না, সেই চিকন অংশটা থাকবে নিচের দিকে, আর মোটা অংশটা থাকবে কোন দিকে? উপরের দিকে। যাই হোক, সেই তথ্যটা আমরা নিয়ে নিলাম হৃৎপিণ্ডের অবস্থানের জায়গাটা থেকে। এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে হৃৎপিণ্ডের আমরা আবরণ নিয়ে কথা বলবো। দেখো হৃৎপিণ্ডের, আমি যদি একটা দিক দিয়ে দাগ টেনে নিয়ে আসি, সেটা যদি বলি, এই যে মনে করো এটা হৃৎপিণ্ড, এটা ধরো তার আবরণী। আমি এটা একে দেখাবো তোমাদের হৃৎপিণ্ডের আবরণীটা। তবে হৃৎপিণ্ডের আবরণীর নাম প্রত্যেকে জানো, ক্লাস 9 10 তোমরা পড়ছো। সেই অনুযায়ী হৃৎপিণ্ডের আবরণীর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। কেমন? এখন খেয়াল করো, এই পেরিকার্ডিয়ামটা, এই যে তাদের আবরণী যেটা পেরিকার্ডিয়াম, তার আবার 2টি স্তর। এই পেরিকার্ডিয়ামটা 2টি স্তর দ্বারা গঠিত, যেটা হৃৎপিণ্ডের আবরণী হিসাবে কাজ করে। এখন আমি সেটা নিয়ে তোমাদের বলতে যাব, তার আগে আমাকে কিছু লেখা মুছতে হবে। তাহলে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য, 8 সেন্টিমিটার প্রস্থ, ওজনও একটা বললাম তোমাদের। দেখো এগুলো আমি একটু মুছে দিচ্ছি। 2600 মিলিয়ন বার হৃদয় স্পন্দন করে জীবদ্দশায়, 155 মিলিয়ন লিটার বা 1.5 লক্ষ টন রক্ত বের হয়, যেটা সারা দেহে পরিবাহিত হয়, ত্রিকোণাকার বা মোচাকৃতি, লালচে খয়েরি বর্ণের। এই তথ্যগুলো নিয়ে 4টা প্রকোষ্ঠ সহ এখন আমি যে জায়গায় নিয়ে যাব, এই যে পেরিকার্ডিয়াম বা 2টি স্তর থাকে, সেখানে একটু বিশদ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমি এই তথ্যগুলো মুছে দিচ্ছি। তাহলে তোমরা খেয়াল করো,
তাদের আবরণীর নাম যে পেরিকার্ডিয়াম, সেই পেরিকার্ডিয়াম শব্দটা লিখে আমি সামনের দিকে আগাই। মনে করো এটা হচ্ছে পেরিকার্ডিয়াম শব্দটা আমি ইংরেজিতে লিখলাম। মনে রাখবে পেরি মানে হচ্ছে যে পর্দা। তোমরা কার্ডিয়াম শব্দটা কার্ডিয়াক থেকে জানো যে সেটা মানে হচ্ছে যে হৃৎপিণ্ড। তাহলে পুরো জিনিসটা যেভাবে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের পর্দা। কেমন? এটাকে আমরা এক কথায় বলছি আবরণী। ডিপলি খেয়াল করো। দেখো, একটা যদি মানব হৃৎপিণ্ড হয়, আমি জাস্ট আঁকি, এটা যদি একটা মানব হৃৎপিণ্ড হয়, এটা হচ্ছে তার আবরণী। কোনটা? আমি এই যে এটা হচ্ছে তার আবরণী, এই যে এটা হচ্ছে তার আবরণী। ওকে, আমি মূল গঠনে কিন্তু যাব, অলিন্দ নীল এগুলো মূল গঠনে যাব। তার যে আবরণী, সেই আবরণীটা অর্থাৎ এই পেরিকার্ডিয়ামটা তার দুটি স্তর। ডিপলি খেয়াল করো। এই দুটি স্তর, একটা স্তর হচ্ছে বাইরে, আমি এটা এক চিত্র রেখে তোমাদের দেখাবো, আবার আরেকটা স্তর হচ্ছে ভিতরে। দেখো, বাইরে যেটা স্তর সেটাকে বলা হয় ফাইব্রাস, অর্থাৎ ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আর ভিতরে যেটা স্তর তাকে বলা হয় সেরাস পেরিকার্ডিয়াম। ওকে, কিন্তু তোমাদের মজার বিষয় বলি, এই সেরাস পেরিকার্ডিয়ামের কিন্তু আবার দুইটা স্তর। মানে তার মধ্যে ভিতরে যেটা সেরাস পেরিকার্ডিয়াম আছে তার আবার দুইটা স্তর। দুইটা স্তর কিভাবে হলো দেখো, এই সেরাস পেরিকার্ডিয়ামের একটা বাইরে অংশ থাকে, অর্থাৎ তার মধ্যে তুলনামূলক বাইরে, যদিও ফাইব্রাসের ভিতরে হবে সেটা, আর একটা কি থাকে, ভিতর অংশ থাকে। খেয়াল করো, এই তার বাইরের অংশটার নাম হচ্ছে ফেরাইটাল স্তর। ফেরাইটাল। আর তার ভিতরের স্তরটার নাম হচ্ছে যে ভিসেরাল। ওকে, এখন খেয়াল করো, মনে রাখবা ভতে ভিতরে, ভতে ভিসেরাল, যেটা একদম ভিতরে থাকে। দেখো, একেবারে বাইরে যে ফাইব্রাস স্তর আর ভিতরে যে সেরাস স্তর, এই সেরাসটাকে কয় ভাগে ভাগ করলাম? দুইটা অংশে ভাগ করা হলো। তার মধ্যে আবার একটা বাইরের দিকে ফেরাইটাল, ভিতরের দিকে কি থাকে? ভিসেরাল থাকে। এখন তোমাদের একটা মজার তথ্য দিই আমি, সেটা হচ্ছে যে আমি যদি দেখাই, মনে করো একেবারে যে বাইরের এই যে অংশটা, এটা মনে করো ফাইব্রাস। ওকে, আবার এই যে ভিতরে এই যে বা এইভাবে যে আমি দিলাম, এইভাবে করে এই যে অংশটার নাম হচ্ছে সেরাস। কেমন? তাহলে এই অংশটার মধ্যে আবার দুইটা স্তর হয়, এই অংশটার মধ্যে আবার দুইটা স্তর হয়, এরকম করে ভিতরে যেটা, এটার মধ্যে এভাবে করে এই যে। তাহলে সেখানকার যে বাইরে, সেখানকার বাইরের অংশ হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে ফেরাইটাল, আর ভিতরের অংশ হচ্ছে এটা হচ্ছে ভিসেরাল। খেয়াল করো, এই যে ফেরাইটাল আর ভিসেরালের মাঝখানে একটা খালি জায়গা আছে, আমি একটা কালার দিয়ে দেখাই। এই একটা খালি জায়গা আছে কিনা দেখো, আমি যেটা ডট ডট দিচ্ছি, এটা হচ্ছে খালি জায়গা। আমি যদিও আলাদা চিত্র রেখে তোমাদের দেখাবো, এটা এই যে খালি জায়গাটা, এই খালি জায়গাটা হচ্ছে যে তোমার, আমি নামটা যদি লিখি এখানে, আমি এদিক দিয়ে লিখি, সেটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল স্পেস। পেরিকার্ডিয়াল স্পেস। খেয়াল করো, তাহলে আবার একটু ক্লিয়ার করো, একেবারে বাইরে ফাইব্রাস, তার ভিতরে সেরাসের আবার দুইটা স্তর, তার মধ্যে তুলনামূলক বাইরে ফেরাইটাল, একেবারে ভিতরেটা হচ্ছে ভিসেরাল, তার মাঝখানে খালি জায়গা হচ্ছে পেরিকার্ডিয়াল স্পেস বা পেরিকার্ডিয়াল খালি জায়গা, অর্থাৎ হৃৎপিণ্ডের প্রাচীরের মাঝখানে খালি জায়গা। সেই খালি জায়গাটাতে কতগুলা তরল থাকে, অর্থাৎ এই পেরিকার্ডিয়াল স্পেসে কতগুলা তরল থাকে। কি বললাম? তরল। তাদের নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। কেমন? পেরিকার্ডিয়াল ফ্লুইড। আমি জাস্ট লিখলাম রাফলি। তোমরা খেয়াল করো, এই যে পেরিকার্ডিয়াল ফ্লুইডের কথা আমি বলছি, এটার পরিমাণ হচ্ছে 5 ml। এটা পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের যে প্রাচীর, সেই প্রাচীরের যে আমরা একটা পেরিকার্ডিয়াল স্পেস বললাম, তার মধ্যে যে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, তরল থাকে, সেটা হচ্ছে যে 5 ml। এটুকু বোঝার পর তোমাদের আরেকটা মজার কথা বলি।
এই যে হৃৎপিণ্ডের আবরণের কথা বুঝলাম না, একটু এদিকে আসো আমার সাথে। সেটা হচ্ছে যে এই হৃৎপিণ্ডের কিন্তু একটা পেশি থাকে। কেমন? পেশি মানে আমরা বুঝি খাঁটি কথা হচ্ছে মাংস। কেমন? ইংলিশে বলা হয় মাসল, সেটাকে বাংলিশ করে লিখলাম মাসল। যেহেতু এটা হৃৎপিণ্ডের মধ্যে পেশি, সেই পেশির নাম হবে হৃৎপেশি। আমার কথা ক্লিয়ার কিনা বলো? যেটাকে আমরা কিছুটা ইংলিশ বা মেডিকেলীয় টার্মে যখন বলতে চাইব, তার নাম হবে কার্ডিয়াক পেশি। ওকে, আচ্ছা। তাহলে বাইরের একেবারে আবরণীটা বাদে ভিতরে যে অংশটা থাকে, এই পুরাটার নাম হচ্ছে যে পেশি বা মাংস বা মাসল, যেটা হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি। এবং এটাকে অনেকে অনৈচ্ছিক পেশিও বলে। কেন জানো? হৃৎপিণ্ড কিন্তু আমাদের ইচ্ছাধীন না, মানে আমাদের ইচ্ছায় হৃৎপিণ্ড চলে না, তাই না? এরকম হলে তো মানে মারাই যেত না। কেউ হার্ট অ্যাটাক করতেছে বলে হার্ট অ্যাটাক করিও না, এরকম বলে সে করতো না। কিন্তু আমাদের যেমন আমি হাত এটা নাড়তে চাইবো কিন্তু নাড়বো না, এটা কিন্তু ঐচ্ছিক পেশি। কিন্তু আমার হৃৎপিণ্ড এরকম না, আমি বন্ধ হতে বলে বন্ধ হবে না, বা আমি চলতে বললে চলবে না। সুতরাং হৃৎপেশি হচ্ছে অনৈচ্ছিক পেশি। এই কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি দ্বারা যে তার অন্য অংশটা, অর্থাৎ একটা হৃৎপিণ্ড যদি পুরো একটা হৃৎপিণ্ড হয়, তার আবরণীটা বাদ দিলে বাকি যা থাকে পুরাটাকে আমরা বললাম কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি। মনে রাখবা, এই কার্ডিয়াক পেশি বা হৃৎপেশিটা হচ্ছে স্তরে স্তরে সজ্জিত, স্তরে স্তরে সজ্জিত। তাই গাজী আজমল স্যারের বইয়ের ভাষায় বলা হচ্ছে, বাইরেরটা যদি আমরা আবরণী বলি, যেটাকে আমরা পেরিকার্ডিয়াম বলছি একটু আগে, আর ভিতরের পুরো অংশটাকে স্তরে স্তরে সজ্জিত আমরা প্রাচীর বলবো। কি বলবো? প্রাচীর। যদিও প্রাচীরটা আবিধানিক অর্থে বাইরের আবরণীকে বোঝাই, কিন্তু এখানে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে প্রাচীর বলতে আবরণের ভিতরে অবস্থিত পেশি। যেটা কোন পেশি? হৃৎপেশি। কোনটা? কার্ডিয়াক পেশি। কোনটা? অনৈচ্ছিক পেশি। তাহলে সম্পূর্ণ হৃৎপিণ্ডটা গঠিত হচ্ছে হৃৎপেশি দ্বারা গঠিত যে প্রাচীর এবং পেরিকার্ডিয়ামের যে স্তর, এই দুটা মিলে। পেরিকার্ডিয়ামের স্তর সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিলাম। আমরা এখন হৃৎপেশির স্তরগুলো নিয়ে একটু কথা বলবো। দেখো, এই হৃৎপেশি বা কার্ডিয়াক পেশির বলা হচ্ছে স্তর আছে আবার তিনটা। অর্থাৎ যেটা হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি দ্বারা গঠিত, যে আমি প্রাচীর বললাম না, এই প্রাচীরেরই স্তর বলতে পারো কয়টা? তিনটি। ওকে, এই তিনটি স্তর, একটার নাম হচ্ছে এপিকার্ডিয়াম, যেটা তাদের মধ্যে তুলনামূলক বাইরে থাকে। ওকে, আবার আরেকটার নাম হচ্ছে যে মায়োকার্ডিয়াম, যেটা হচ্ছে মাঝখানে থাকে, মায়োকার্ডিয়াম মাঝে থাকে, মাঝে। ওকে, আর যে লাস্ট ওয়ান সেটা হচ্ছে যে এন্ডোকার্ডিয়াম। এন্ডো মানে হচ্ছে যে ভিতরে, এন্ডো শব্দের অর্থ কি বললাম? ভিতরে। তাহলে এখানে বলবো ভিতরে থাকে। আচ্ছা, এখন খেয়াল করো, হৃৎপিণ্ডের যে গঠনে যাওয়ার আগে তার যে প্রাচীর এবং আবরণী মিলে যে একটা হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াম সম্পর্কে একটা আইডিয়া তোমাদের দিলাম। আবার তার পেশি দ্বারা গঠিত যে প্রাচীর তিনটা স্তর, সেই তিনটা স্তর এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম আমি দিয়ে দিলাম। এটুকু জানার পর আমি এখন চিত্রকে পুরা পেরিকার্ডিয়াম এবং হৃৎপেশি যে প্রাচীর তিনটা পুরাটা একসাথে দেখানোর চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ দাও, আমি ততক্ষণে এটা একটু মুছে ফেলি। দেখো, এটা একটু মুছে দেওয়ার পর আমি পুরাটা চিত্রটা আঁকে দেওয়ার চেষ্টা করব। এইসব ক্লাসগুলো একটু ধৈর্য ধরে করতে হয়, কারণ এগুলো অনেক বেসিক বোঝানোর থাকে এখানে। তো তোমাদের ধৈর্যটা খুব গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা সেই ধৈর্য নিয়ে আসো। তাহলে দেখো, আমি যে এতক্ষণ তোমাদের পেরিকার্ডিয়াম এবং যে হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি যে স্তরগুলোর কথা বলছিলাম, সেই স্তরগুলোকে একত্র করে দেখানোর চেষ্টা করে তোমাদের বেসিকটা আরো ক্লিয়ার হবে। মনে করো এটা একটা মানব হৃৎপিণ্ড, কারণ এটা একটু পর আমি পুরো গঠনটা পড়াবো, এই জন্য আপাতত বললাম মনে করো। কেমন? এখন এর বাইরেরটা হচ্ছে স্তর, আর ভিতরে প্রকোষ্ঠ আছে এবং তার সাথে কিছু মাংস, যেগুলা পেশি, যেগুলা কার্ডিয়াক পেশিগুলা তাদের আছে। তো সব কিছু মিলিয়ে আমি এই হৃৎপিণ্ড থেকে ওই গঠনটা দেখানোর চেষ্টা করব। ওকে, ধরো আমি একেবারে বাইরে থেকে বলি কথাটা। এখান থেকে মনে করে এভাবে 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 দিলাম আমি, এই যে। ওকে, আমি এটা দিক দিয়ে না বলে দিক দিয়ে দেখাই। আচ্ছা,
এটার নাম হচ্ছে যে, মনে করো সবাই খেয়াল করে একটু মনোযোগ দাও, এটার নাম হচ্ছে যে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ওকে, এখন তার ভিতরে কি থাকবে বলো তো? সেরাস পেরিকার্ডিয়াম। সেরাস পেরিকার্ডিয়ামের কয়টা স্তর? 2টা স্তর। তাহলে এটা মনে করো তার ফেরাইটাল স্তর। আচ্ছা, এরপরে এটা মনে করো তার ভিসেরাল স্তর। ওকে ওকে, একটু মোটা করে দিলাম তোমাদের যাতে ক্লিয়ার হয়। এরপরে এটা তাহলে একটু মোটা করে দিই, আবার মনে হবে এটা মনে হয় বেশি ছোটো, এরকম মনে হবে তোমাদের। ওকে, এখন যদি আমি এটা চিহ্নিত করি, এখান থেকে টান দিয়ে আমি এটার নাম দিব ফেরাইটাল। ফেরাইটাল। আবার এখান থেকে আমি টান দিয়ে এটা ভিতরের দিকে তুলনামূলক, এটার নাম দিব আমি ভিসেরাল। ওকে, কিন্তু তোমরা জানো যে এই 2টা স্তরকে একত্রে বলা হয় সেরাস। আমরা একটু আগে যেটা পড়ে আসছি, সেরাস পেরিকার্ডিয়াম। ওকে, আর এটা হচ্ছে যে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। এখন এই যে ফেরাইটাল স্তর এবং ভিসেরাল স্তরের মাঝখানে খালি জায়গা আছে না, সেই খালি জায়গাটার নাম তোমরা ইতিমধ্যে জানো পেরিকার্ডিয়াল স্পেস। পেরিকার্ডিয়াল স্পেস না বলে আমি বাংলা লিখি গহ্বর। পেরিকার্ডিয়াল গহ্বর, এটা হচ্ছে তার আবরণী। তাহলে আমি এখান থেকে জাস্ট টান দিয়ে লিখি, এটা পুরাটা হচ্ছে যে আবরণী। আবরণী, আমি মুখে মুখে বলতেছি, অনেক সময় লেখা বোঝা না গেলে যাতে লিখতে পারো তোমরা। এখন বলা হচ্ছে তার ভিতরে এই যে পুরো অংশটা, আরো এরকম অনেক, এখানে ভিতরের দিকে আবার এই পুরো অংশটা হচ্ছে হৃৎপেশির স্তর। এটা তাহলে হৃৎপেশি দ্বারা গঠিত। আমি আবরণীটা আরো ছোট্ট করে লিখলে আমার জন্য একটু ক্লিয়ার হবে। ওকে, আর এই তাহলে পুরো অংশটা হচ্ছে যে তোমার প্রাচীর। ডিপলি খেয়াল করো, তাহলে আবরণী এবং প্রাচীর এই দুটো একসাথে মিলিত হয়ে কিন্তু হৃৎপিণ্ড গঠন করছে। অথচ এই আবরণীর আবার আমরা ভাগ বললাম অনেকগুলো, ফাইব্রাস এবং সেরাস। এই ফাইব্রাস, সেরাস এগুলো সবগুলো হচ্ছে যে এই আবরণী অংশ। আবরণীটার নাম কি? পেরিকার্ডিয়াম। তাহলে আমি আবরণীটার নাম এখানে লিখতে পারি পেরিকার্ডিয়াম। এটা ইতিমধ্যে লেখাটা তোমরা জানো। তাহলে এই পেরিকার্ডিয়ামের স্তরগুলো তোমরা ইতিমধ্যে বুঝে গেছো। আবার এই যে প্রাচীর, এটা হচ্ছে কার্ডিয়াক পেশি। কেমন? আচ্ছা, এই কার্ডিয়াক পেশির আবার 3টে স্তর। একেবারে বাইরের দিকে হবে, আমরা এদিক দিয়ে ঢুকতেছি, বাইরের দিকে এই অংশটার নাম হচ্ছে যে এপিকার্ডিয়াম। ওকে, আমি এখানে একটু কালার করে দেখাই তোমাদের যাতে বুঝতে সহজ হয়। তার মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে যে মায়োকার্ডিয়াম। ওকে, আর একেবারে বাইরের দিকে যেটা আছে সেটার নাম আমি এটা কালারটা দিয়ে দেখাই, সেটার নাম হচ্ছে যে এন্ডোকার্ডিয়াম। তাহলে আমি সেটা যদি চিহ্নিত করার চেষ্টা করি, আমি এখান থেকে একেবারে আসি, এটা মনে করো এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম ইতিমধ্যে নামগুলো তোমরা জানো। আর এই অংশটা হচ্ছে যে তোমার মায়োকার্ডিয়াম। আর একদম ভিতরের অংশটা হচ্ছে যে, এদিক দিয়ে ভিতরে বলতেছি কিন্তু যদি এটা বাইরে, এটা হচ্ছে যে এপিকার্ডিয়াম। দেখো অনেকের কনফিউশন হতে পারে, এটা মনে হয় সবার বাইরে, আসলে না, আমরা এদিক দিয়ে যাচ্ছি, এটা বাইরে এপাশে। তাহলে একেবারে বাইরে ফাইব্রাস, তারপরে হচ্ছে ফেরাইটাল, তারপরে হচ্ছে গহ্বর, তারপরে হচ্ছে ভিসেরাল, তারপরে হচ্ছে এপিকার্ডিয়াম, তারপরে হচ্ছে মায়োকার্ডিয়াম, তারপরে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। কথা ঠিক আছে? তাহলে আমরা যদি কার্ডিয়াম দিয়ে চিন্তা করি, এই ফোড়াটা কিন্তু পেরিকার্ডিয়াম না, ফাইব্রাস আর সেরাস মিলে। তাহলে সবার বাইরে পেরিকার্ডিয়াম, তারপরে কি এপিকার্ডিয়াম, তারপরে কি মায়োকার্ডিয়াম, তারপরে কি এন্ডোকার্ডিয়াম। এই অংশটা নিয়ে হচ্ছে যে আমাদের হৃৎপিণ্ডের ফোড়া,
তাদের পেশিগত মানে পেশি দিয়ে এবং তাদের যে আবরণী পুরার যে গঠনটা আমি তোমাদের বলে দিলাম। এরপর আমরা যে জায়গাটা যাব সেটা হচ্ছে যে মানে মূল গঠনে যাব। তবে তার আগে আমি একবার এটা রিভাইজ দিব, আমার সাথে রিভাইজ দেওয়ার চেষ্টা করবা এবং সাথে আমি এখানে রিভাইজ দেওয়ার সময় কিছু 3D চিত্র দেখানোর চেষ্টা করব, সেদিকেও মনোযোগ রাখবা। এতক্ষণ আমরা হোয়াইট বোর্ডে যেটা বুঝালাম তোমাদের, তার মূল যে গঠনগুলা প্রাচীর এবং তোমার যে আবরণী, তার গঠনটা আমরা একবার রিভাইজ দিয়ে নিই। আমার সাথে মনোযোগ দিয়ে একবার রিভাইজ দিবা। ঠিক তার আগে আমি তার অবস্থানটা বলার চেষ্টা করি। আমি তোমাদেরকে বলছিলাম হৃৎপিণ্ড থাকে কোথায়। হৃৎপিণ্ড হচ্ছে আমাদের দেহের ঠিক এই জায়গাটাতে থাকে। খেয়াল করো, এই জায়গাটা বলতে আমি বুঝাচ্ছি আমাদের এখানে যে হাড় আছে না, হাড়গুলার ভিতরে থাকে। ইভেন এমনকি আমি বোঝাচ্ছি হাড়গুলার ভিতরে যে দুটো ফুসফুস আছে না, সেই দুইটা ফুসফুসের মাঝখানে এসে থাকে। এটা হচ্ছে তার অবস্থান। এবার আমি তোমাদের যদি ওই আবরণীগুলা সহ একবার রিভাইজ দেওয়ার চেষ্টা করি, মনোযোগ দাও তো দেখি। আমি বলছিলাম একেবারে ফাইব্রাস স্তর, তারপরে হচ্ছে যে ফ্যারেটাল স্তর, তারপরে হচ্ছে যে ভিসেরাল স্তর, ফ্যারেটাল ভিসেরাল মিলে হচ্ছে যে তোমার সেরাস স্তর। আবার ফ্যারেটাল ভিসেরালের মাঝখানে একটা জায়গা ছিল পেরিকার্ডিয়াল গহ্বর। ভিতরে যদি হৃৎপেশির কথাগুলো আমি বলি, সেক্ষেত্রে আমরা অধিক দিয়ে ভিতর দিয়ে আসি এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, আরেকটা হচ্ছে যে এপিকার্ডিয়াম। এই হচ্ছে তার মূল যে গঠনের কথাগুলা সেটা। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে হৃৎপিণ্ডের মূল গঠনে ফেরত যাব। সবাই সেদিকে মনোযোগ দিই, অর্থাৎ প্রকোষ্ঠ কীরকম বা সেখানে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, পুরো ডিটেলসটা নিয়ে এতক্ষণ ধৈর্য ধরছো, আরেকটু ধৈর্য ধরো, পুরো গঠনটা ইনশাল্লাহ ভালো করে পারবে। সেদিকে মনোযোগ দিচ্ছি আমরা। তাহলে ওই অংশটা রিভাইজ দেওয়ার পর আমরা এখন হৃৎপিণ্ডের মূল গঠনটা জানার চেষ্টা করব। একটু মনোযোগ দাও সবাই। মূল গঠনটা জানতে হলে আমাদের কয়েকটা শব্দের অর্থ জানতে হবে। একটু আমি লিখি, যেমন ধরো আঠারি। আঠারি তোমরা প্রত্যেকে জানো, আঠারি মানে হচ্ছে ধমনী, কিন্তু আমি সংজ্ঞাটা এভাবে দিব না, একটু মনোযোগ দাও। আঠারি মানে হচ্ছে যে ফ্রম দ্য হার্ট, ফ্রম দ্য হার্ট, অর্থাৎ হৃৎপিণ্ড হতে যেটা বের হয়। হৃৎপিণ্ড হতে যেটা বের হয়ে যায়, সেটা উপর দিয়ে বের হোক, নিচের দিয়ে বের হোক, সরি, সেটা উপর দিয়ে বের হোক, নিচের দিয়ে বের হোক, যেখান থেকে বের হোক, সেটার নাম হবে কি ধমনী। আরেকটা হচ্ছে যে বেইন। বেইন মানে তোমরা জানো শিরা, সেটা মনে রাখবা টু দ্য হার্ট, অর্থাৎ হৃৎপিণ্ডের দিকে যেটা আসে, সেটা উপর দিয়ে আসুক, নিচের দিয়ে আসুক, পাশের দিয়ে আসুক, যে দিক দিয়ে আসুক না কেন, হৃৎপিণ্ডের দিকে আসলে তার নাম হবে শিরা, হৃৎপিণ্ড হতে বের হলে তার নাম হবে ধমনী। এই শব্দটা জেনে নিলাম। এরপর আমরা শব্দ জেনে নেব ভেনা কাভা। ভেনা কাভা, ভেনা কাভা মানে হচ্ছে যে মহাশিরা। আবার অ্যাওয়াটা একটা শব্দ, দেখো কয়টা শব্দ দ্রুত নিয়ে নিই। অ্যাওয়াটা মানে হচ্ছে যে মহাধমনী, অর্থাৎ ধমনী যদি অনেক বড় হয় তার নাম হচ্ছে কি অ্যাওয়াটা। কেমন? এর মধ্যে আরেকটা শব্দ জেনে নিবা, সেটা হচ্ছে যে ইনফেরিয়র। মানে ইনফেরিয়র তোমরা অনেকে জানো, ইনফেরিয়র মানে হচ্ছে যে নিচে। তাহলে বলো তো সুপেরিয়র মানে কি? সুপেরিয়র মানে হচ্ছে যে উপরে। তো আমি যদি কখনো বলি ইনফেরিয়র ভেনা কাভা, নিম্ন মহাশিরা, আমি যদি কখনো বলি সুপেরিয়র ভেনা কাভা, ঊর্ধ্ব মহাশিরা, এটা পারবে ইনশাল্লাহ। তারপরে আর কয়েকটা শব্দ আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে পালমোনারি। মনে রাখবা, পালমোনারি শব্দটা বললেই মনে রাখবা যে আমরা ফুসফুস বোঝাচ্ছি। কি বোঝাচ্ছি? ফুসফুস বোঝাচ্ছি। কেমন? ফুসফুসের ক্ষেত্রে আমরা পালমোনারি শব্দটা ইউজ করি। তাহলে ফুসফুসের মধ্যে যে রক্ত সংবহন, সেটাকে আমরা কি বলবো? পালমোনারি সংবহন। আরেকটা শব্দ, সেটা হচ্ছে যে করোনারি। করোনারি, মনে রাখবা করোনারি বলতে কিন্তু আমরা হৃৎপিণ্ডে বোঝাই। একটা নতুন টার্ম জেনে রাখো। তাহলে হৃৎপিণ্ডের মধ্যে যদি কোনো সংবহন বোঝায়, সেটা হবে কি করোনারি সংবহন। তাহলে হৃৎপিণ্ডের ধমনীর নাম করোনারি ধমনী, হৃৎপিণ্ডের শিরার নাম করোনারি শিরা, এবং ফুসফুসের ধমনীর নাম পালমোনারি ধমনী, ফুসফুস শিরার নাম হচ্ছে যে পালমোনারি শিরা। এই শব্দের অর্থগুলো আমরা জেনে নিলাম। শব্দের অর্থগুলো জেনে নেওয়ার পর এখন মূল জায়গায় আমরা যাচ্ছি। দেখো, মানুষের হৃৎপিণ্ডটা যদি আমি আঁকি আমার মতো করে, যদি আমি বলছি একটা ছোট্ট সূত্র আছে, শেষের দিকে আমি তোমাদের আঁকাটা প্র্যাকটিস করাবো। আগে একটু গতানুগতির দ্বারা তোমাদের জাস্ট আমি বুঝাইনি। এটা মনে করো একটা হৃৎপিণ্ড, এরকম, এটা একটা হৃৎপিণ্ড, এটা যথারীতি এগুলো হচ্ছে যে আবরণী। ওকে, যাই হোক, এই যে একটা হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ দেখতেছো কয়টা? 4টা। মনে রাখবা উপরেরগুলো হচ্ছে যে অলিন্দ, নিচেরগুলো হচ্ছে কি নিলয়।
তাহলে উপরে, এটা উপরে, এটা উপরে, তাহলে এটার নামও অলিন্দ, এটার নামও অলিন্দ, অলিন্দ। আবার দেখো নিচেরগুলো হচ্ছে নিলয়, তার মানে এটার নামও নিলয় আর এটার নামও হচ্ছে যে নিলয়। একটা জিনিস খেয়াল করো, এখানে ডান আর বাম আছে, আমি যদি এভাবে দাঁড়াই আমার ক্ষেত্রে এটা ডান, এটা হচ্ছে যে কি বাম, কথা ক্লিয়ার। কিন্তু তোমার ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। আমি যদি আবার এদিকে ঘুরি, দেখো এটা কিন্তু বাম, এটা ডান। তবে মনে রাখবা, তুমি পড়ার সময় নিজেকে কল্পনা করবা না, তোমার সামনে কেউ দাঁড়িয়ে আছে এটা কল্পনা করবা। তার মানে হচ্ছে তোমার যেটা ডান মনে হবে সেটা বাম, তোমার যেটা বাম মনে হবে সেটা ডান, চিত্র আঁকার ক্ষেত্রে। তাহলে দেখো আমি এভাবে দাঁড়িয়ে আছি, এখন এটা আমার ডান, তাহলে আমি এখানে কি লিখবো, বাম, কারণ আমরা উল্টা করব। আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে মনে করব, তাহলে এটা হবে কি ডান, তাহলে এটা বাম অলিন্দ, এটা ডান অলিন্দ। তার মানে এটা কি নিলয়, এটা হচ্ছে যে বাম নিলয় আর এটা হচ্ছে যে ডান নিলয়। ওকে, তাহলে ছোট্ট একটা গঠন জেনে নিলাম, চারটা প্রকোষ্ঠ থাকে, দুটো অলিন্দ, দুটা নিলয়। মনে রাখবা নিতে নিলয়, নিতে নিচে, নিচের দুটো হচ্ছে যে নিলয়, অত অলিন্দ, অত আকাশ, অকাশ, হ্যাঁ আকাশ উপরের দিকে থাকে, এবার মনে রাখবো। তার মধ্যে ডান আর বাম থাকে, কেমন। এখন একটা মজার বিষয়, সেটা হচ্ছে যে আমাদের হৃৎপিণ্ডের এই যে ডান পাশ, একটা কথা বলছি না, ডান পাশে ডান অলিন্দ থাকে, ডান নিলয় থাকে। এই ডান পাশ সব সময় দূষিত রক্ত বহন করে, মনে রাখবা, ডান পাশ সবসময় দূষিত রক্ত বহন করে। আবার এই যে বাম বলছি না, যেখানে একটা অলিন্দ আছে, যেখানে একটা নিলয় আছে, এটা সবসময় বিশুদ্ধ বিশুদ্ধ রক্ত বহন করে। তাহলে তোমরা আমাকে বলো, আমাদের সারা দেহে যতগুলো রক্ত দূষিত হবে সেগুলো হৃৎপিণ্ডের ডান পাশে আসবে না বাম পাশে আসবে? অবশ্যই ডান পাশে। আর বিশুদ্ধ রক্ত কোথায় যাবে? বাম পাশে। তাহলে বতে বাম, বতে বিশুদ্ধ, বিশুদ্ধ বহন করে কে? বাম পাশ। ঢতে ডান, ঢতে দূষিত, মানে দূষিত হবে, দুষ্টামি করে বলা। তাহলে ডান পাশ দূষিত রক্ত বহন করে। এই তথ্য আমরা জেনে গেলাম। আরেকটা মজার তথ্য বলি, রক্ত যেদিক দিয়ে আসুক না কেন, দূষিত রক্ত ডান পাশে আসবে এটা আমরা শিওর হয়ে গেছি, বিশুদ্ধ রক্ত বাম পাশে আসবে বা বাম পাশ দিয়ে যাবে সেটা শিওর হয়ে গেছি। কিন্তু মনে রাখবে, রক্ত সব সময় যে পাশে আসুক না কেন প্রথমে অলিন্দে আসে, তারপর নিলয়ে যায়। ঠিক বাম পাশের ক্ষেত্রেও প্রথমে অলিন্দে আসে, তারপর নিলয়ে যায়। এই তথ্যগুলো আমরা জেনে নিলাম না? এই তথ্যগুলো জেনে নেওয়ার পর আমি এই চিত্রটা এখান থেকে মুছে আবার একটু দেখানোর চেষ্টা করব। কেন আমাদের দূষিত রক্ত কীভাবে আসতেছে, বিশুদ্ধ রক্ত কীভাবে আসতেছে বা যাচ্ছে, সেই জিনিসটা আমি তোমাদের দেখাবো। দেখো আমি এটা মুছে দিচ্ছি তথ্যগুলো নিয়ে। আমি এখন একটা চিত্র আঁকবো। আবার এটা মনে করো আবার একটা হৃৎপিণ্ডের চিত্র আমি আঁকলাম। মনোযোগ দাও, এই চিত্র একটু পর অনেক জটিল হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে চিত্রটা। ওকে, তোমরা খেয়াল করো, এটা যদি হৃৎপিণ্ড হয়, আমার হৃৎপিণ্ড এখানে থাকে। এই হৃৎপিণ্ড অনুযায়ী আমার দেহে একটা নিচের অংশ আছে, আবার আমার দেহের একটা উপর অংশ আছে, মানে হৃৎপিণ্ডের অবস্থান অনুযায়ী। যদি তাই হয়, আমার দেহের নিচের অংশ কি দূষিত রক্ত হয় না? অবশ্যই হয়। সেই দূষিত রক্ত আমার দেহের নিচের অংশ হতে হৃৎপিণ্ডে আসবে, কোন পাশে আসবে বলো? ডান পাশে। অলিন্দে আসবে না নিলে আসবে? প্রথম অলিন্দে আসবে। ঠিক কিভাবে আমার দেহের উপরের অংশ হতে দূষিত রক্তসমূহ ডান পাশে আসবে, প্রথমে কোথায় আসবে? অলিন্দে, তারপর কোথায় যাবে? নিলয়ে। তোমরা তাহলে খেয়াল করো, আমি একটা কালার দিয়ে দেখাচ্ছি, এটা দিয়ে সব দূষিত রক্ত দেখাবো। এটা আমার দেহের নিচের অংশ হতে দূষিত রক্তসমূহ হৃৎপিণ্ডের ডান পাশে অলিন্দে না নিলয়ে বলো? অবশ্যই অলিন্দে। তাহলে অলিন্দে প্রবেশ করিল। ওকে, এখান থেকে যে নালীটা গেল দূষিত রক্ত নিয়ে, এই নালীটার নাম কি বলো? এই নালীটার নাম হচ্ছে শিরা। কেন? টু দ্য হার্ট, এটা হৃৎপিণ্ডের দিকে গেছে, হৃৎপিণ্ড হতে বের হয় নাই, টু দ্য হার্ট। তাহলে সেই অনুযায়ী এটার নাম হচ্ছে যে শিরা। ওকে, এখন এই শিরাটা কোন দিক দিয়ে উঠছে বলো তো? নিচের দিক দিয়ে। তাহলে এটার নাম হচ্ছে নিম্ন শিরা। কেমন? এই শিরাটা দেখতে নাকি অনেক বড় শিরা, তাহলে এটার নাম হচ্ছে নিম্ন মহাশিরা। তোমরা খেয়াল করো, এই নিম্ন মহাশিরার মাধ্যমে নিচের অংশ হতে দূষিত রক্তসমূহ ডান অলিন্দে আসবে, যেটাকে আমরা নিম্ন মহাশিরা বলছি। এটার ইংরেজি কি হবে তাহলে? ইনফেরিয়র ভেনা কাভা। বাই দ্য ওয়ে, এবার দেহের উপরের অংশ হতে দূষিত রক্তসমূহ আরেকটা শিরা তথা ঊর্ধ্ব মহা
শিরা দিয়ে দূষিত রক্তসমূহ ডান অলিন্দে আসিল। তোমরা প্রত্যেকে জানো এটার নাম হচ্ছে যে ডান অলিন্দ, ডা অ। তোমরা খেয়াল করো, আমার উপরের অংশ হতে দূষিত রক্তসমূহ ডান অলিন্দে আসলো, নিচের অংশ হতে দূষিত রক্তসমূহ ডান অলিন্দে আসলো, কিন্তু হৃৎপিণ্ডের নিজের মধ্যে কি রক্ত দূষিত হয় না? অবশ্যই হয়। হৃৎপিণ্ডের নিজের মধ্যে দূষিত রক্তসমূহ পুরা হৃৎপিণ্ড থেকে কালেকশন করে এখান থেকে একটা নালী এভাবে করে ডান অলিন্দে নিয়ে আসে। তার মানে রক্তগুলো এখান থেকে নিচে তা না, পুরা হৃৎপিণ্ড থেকে ছোট ছোট নালীর মাধ্যমে কালেকশন করে এই জায়গা থেকে রওনা দিল এখানে। দেখো, তাহলে সেই নালীটাও ডান অলিন্দে আসলো। এই হৃৎপিণ্ডের মধ্যে যেটা নালী হবে তার নাম করোনারি নালী হবে না? আমরা বলছিলাম না করোনারি সংবহন বলা হয় হৃৎপিণ্ডের নিজের মধ্যে। তাহলে এটা যেহেতু দূষিত রক্ত বহন করছে, এটা শিরা না, তাহলে তার নাম হবে করোনারি শিরা। কি শিরা? করোনারি শিরা। করোনারি শিরা, কোষী। আচ্ছা, তাহলে নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, করোনারি শিরার মাধ্যমে রক্তগুলা ডান অলিন্দে আসলো। রক্ত সেখান থেকে ডান অলিন্দে থেকে ডান নিলয়ে পড়লো। এই ডান নিলয় থেকে রক্তগুলা আমাদের হৃৎপিণ্ডের দুই পাশে দুইটা যে ফুসফুস থাকে সেই ফুসফুসে এভাবে করে গিয়ে বিশুদ্ধ হবে। এখন আমি তোমাদের সেটা দেখাচ্ছি। এখানে ডান নিলয়ে আসার পর তাহলে এই জায়গাটার নাম তো তোমরা প্রত্যেকে জানো, এটার নাম হচ্ছে যে ডান নিলয়, ডানি, তাই না? এখন এখান থেকে একটা নালী এভাবে করে উঠে এদিকে চলে গেছে, ওই নালীটা আবার বাঁক হয়ে এদিকেও চলে গেছে। তাহলে এটাকে আমি একটা নালী বানালাম, এটা দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে চলে যায়। কেন দুই দিকে চলে যায়? আমাদের এখানেও একটা ফুসফুস আছে, আমাদের এখানেও একটা ফুসফুস আছে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো বিশুদ্ধ হওয়ার জন্য অবশ্যই কোথায় যেতে হবে? ফুসফুসে যেতে হবে। কেমন? তাহলে দুই ফুসফুসে দূষিত রক্ত নিয়ে সেখানে গেল, সেখানে বিশুদ্ধ হবে। মনে করো রক্তগুলা এখানে আর এখানে কি হয়ে গেল? বিশুদ্ধ হয়ে গেল। বিশুদ্ধ হয়ে রক্তগুলা পুনরায় আমাদের হৃৎপিণ্ডে ফেরত আসবে। তোমরা বলো সেটা কি ডান পাশে আসবে না বাম পাশে আসবে? অবশ্যই বাম পাশে আসবে, কারণ ডান পাশে তো দূষিত রক্ত যায়, কিন্তু বাম পাশে কি রক্ত যায় বলো তো? বিশুদ্ধ রক্ত যায়। মনে করো আমি এই কালারটা দিয়ে দেখাচ্ছি। এই ফুসফুস হতে বিশুদ্ধ রক্তসমূহ নালীর মাধ্যমে এই যে নালী, এই যে নালী, এই যে নালী, দুইটা নালী আসে এদিক দিয়ে। ঠিক এদিক দিয়ে এই ফুসফুস হতে, এখানে ফুসফুস আসে, এই ফুসফুস হতে দুইটা নালী এদিকে আসে। যদি ওভারল্যাপিং হচ্ছে সমস্যা নাই, আপনি দেখাচ্ছি। তাহলে এই দুইটা নালী আর এই দুইটা নালী দুইজনে কিন্তু ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসছে, বিশুদ্ধ রক্ত নিয়ে আসছে, কিন্তু তাদের নাম শিরা। কেন শিরা জানো? দে আর দা টু দ্য হার্ট, অর্থাৎ হৃৎপিণ্ডের দিকে আসছে তারা, হৃৎপিণ্ডের থেকে বের হয় নাই। শুরুতে আমি বলছিলাম হৃৎপিণ্ডের দিকে যারা আসে তারা হচ্ছে শিরা। তাহলে এদের নাম যদি শিরা হয়, মনে করো এটাও শিরা, এটাও শিরা, মানে জোড়ায় দুই জোড়া, এখানে চারটি টোটাল। কিন্তু এরা আসছে কোত্থেকে বলো তো? ফুসফুস থেকে না। তাহলে সেই অনুযায়ী তাদের নাম কি শিরা হবে? পালমোনারি শিরা। তাহলে এটা ফাঁসি। এটা যদি পালমোনারি শিরা হয়ে থাকে, এবার তোমরা আমাকে বলো, এই যে ডান নিলয় হতে রক্তসমূহ দুই ফুসফুসে নিয়ে গেছিল, এই যে নালী দুইটা, এদের নাম ধমনী হবে না? ফ্রম দ্য হার্ট। কেউ তাই গেছে ফুসফুসে, তাহলে এদের নাম ফুসফুসীয় ধমনী হবে না? পালমোনারি ধমনী হবে না? তাহলে তাদের নাম, এই নাম হচ্ছে যে ফাদো। কি বললাম? ফাদো, পালমোনারি ধমনী। তার মানে এটার নামও কি? ফাদো, পালমোনারি ধমনী। তাহলে পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে গেল, পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ব্যাক আসলো কোন পাশে? বাম পাশে। বাম পাশে প্রথমে কোথায় আসছে? বাতে, বাম অলিন্দ। এই রক্ত, বিশুদ্ধ রক্ত বাম অলিন্দ থেকে কোথায় যাবে? বাম নিলয়ে যাবে। তাহলে এটা জায়গাটার নাম কি? বাম নিলয়, বাম নিলয়, বাণী। কেমন? এই বাম নিলয় থেকে রক্তগুলা এভাবে করে এখান থেকে একটা নালী বের হবে, এটা দিয়ে সারা দেহে নিচের দিকে চলে যাবে, এভাবে করে চলে গেল। দেখো আস্তে আস্তে জটিল হচ্ছে কিন্তু চিত্র, অর্থাৎ এভাবে উঠে এভাবে চলে গেল। এই যে গেল, এই নালীটা বের হলো না, ফ্রম দ্য হার্ট না। তাহলে ফ্রম দ্য হার্ট হলে এটার নাম ধমনী হবে না, কিন্তু এটা অনেক বড় ধমনী, সেই জন্য এটার নাম দিব আমরা মহাধমনী। মহাধমনী, মহাধমনী। এটা কিন্তু অ্যাওয়াটাও বলে, আমরা শুরুতে ইংরেজি শব্দ বলে আসছিলাম। তাহলে এই মহাধমনী বা অ্যাওয়াটা কিন্তু নিচের দিকে না নিয়ে গেল,
কিন্তু আমার উপরের দিকে রক্তগুলো কে নিয়ে যাবে? উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের 3টা গরুর শিং আমি এখানে দিচ্ছি, দেখো এখানে 1 2 3 BCS, অর্থাৎ এদিকে উপরের দিকে চলে গেছে রক্তগুলো আমাদের মস্তিষ্ক, মুখে, সে জায়গাগুলোতে যাবে। দেখো এই BCS মানে হচ্ছে, মনোযোগ দিয়ে শোনো, ব্রাকিওসেফালিক কমন ক্যারোটিড সাবক্লেভিয়ন। কয়টা ধমনী? 3টে ধমনী। ব্রাকিওসেফালিক কমন ক্যারোটিড সাবক্লেভিয়ন। ব্রাকিওসেফালিকের বি, কমন ক্যারোটিডের সি, সাবক্লেভিয়নের এস, BCS। এটা দিয়ে মনে রাখবা, BCS দিয়ে সে উপরের দিকে উঠে গেল রক্তগুলা। তাহলে ইতিমধ্যে আমরা যে দূষিত রক্ত দেহের বিভিন্ন অংশ হতে হৃৎপিণ্ডের ডান পাশে আনছিলাম, সেটা আমরা ফুসফুসে ফাটানোর উপর বিশুদ্ধ হয়ে সেখান থেকে হৃৎপিণ্ডের বাম পাশে এনে সারা দেহে আবার ভাগ করে দিলাম। আশা করি তোমরা এই পুরো ঘটনাটা বুঝতে পারছো। এখন এখানে একটা তোমাদের মজার তথ্য দিব, সেটা হচ্ছে যে হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলো, যে কফাটিকাগুলা, এই কফাটিকা সম্পর্কে আমরা ইনশাল্লাহ ক্লাসে বা ডিটেলস ক্লাসে অনেক কথা বলবো। তো আজকে শুধু আমি কফাটিকার নামগুলো তোমাদের জানিয়ে দিব, সেগুলো কোথায় কোথায় থাকে জাস্ট একটু আমি চিহ্নিত করি, এই কালারটা দিয়ে করি। এখানে 6টা কফাটিকা থাকে। কয়টা? 6টা কফাটিকা থাকে। কোন কফাটিকা কোন আকৃতির কীরকম এরকম ডিটেলস আমি আজকে আপাতত যাবো না, কারণ ওটা দিলে এটা সহ কঠিন হয়ে যাবে। জাস্ট নামগুলো জেনে রাখবো। মনে রাখবা যে এই ডান অলিন্দ ডান নীলের মাঝখানে একটা কফাটিকা থাকে, তার নাম হচ্ছে যে ট্রাইকাসপিড। কি কাসপিড? ট্রাইকাসপিড। এই বাম অলিন্দ বাম নীলের মাঝখানে একটা কফাটিকা থাকে, তার নাম হচ্ছে যে বাইকাসপিড। তাহলে একটা ট্রাইকাসপিড, একটা বাইকাসপিড। বাইকাসপিডের অপর নাম মাইট্রাল কফাটিকাও বলে, জাস্ট শুনে রাখো এটা। এরপরে আমি যদি যাই, এই যে এটা ফালমোনারি ধমনী না, এদিক দিয়ে যেটা চলে গেছে ফাদো, ফালমোনারি ধমনী। ফালমোনারি ধমনীর মুখে একটা কফাটিকা থাকে, তার নাম ফালমোনারি কফাটিকা। তাহলে ট্রাইকাসপিড, বাইকাসপিড, ফালমোনারি কফাটিকা। আবার এই যে মহাধমনী আছে না, মহাধমনী যেটা অ্যাওয়াটা বলি আমরা, অ্যাওয়াটা, এটা ইংরেজি নাম আমি কি বলছিলাম? অ্যাওয়াটা। তার মুখে একটা কফাটিকা থাকে, তার নাম হচ্ছে অ্যাওটিক কফাটিকা। অ্যাওটিক, অ্যাওয়াটা থেকে অ্যাওটিক। অলরেডি আমরা 4টা পাইছি, দেখো ডান অলিন্দ ডান নীলের মাঝখানে ট্রাইকাসপিড, বাম অলিন্দ বাম নীলের মাঝখানে বাইকাসপিড বা মাইট্রাল কফাটিকা। আবার ফালমোনারি ধমনীর মুখে হচ্ছে যে ফালমোনারি কফাটিকা, মহাধমনীর মুখে হচ্ছে যে অ্যাওটিক কফাটিকা, কারণ মহাধমনী ইংরেজি হচ্ছে অ্যাওয়াটা। আরও 2টা আছে। এই এদিক দিয়ে একটা উঠছিল করোনারি শিরা, মনে আছে? করোনারি শিরা, এই যে করোনারি শিরা, এই করোনারি শিরার মুখের মধ্যে একটা কফাটিকা থাকে, তার নাম হচ্ছে যে থিবেশিয়ান কফাটিকা। থিবেশিয়ান, এটাকে করোনারি কফাটিকা বলে, থিবেশিয়ান কফাটিকা বলে, থিবেশিয়ান। আবার এই নিম্ন মহাশিরার মুখে একটা কফাটিকা থাকে, তার নাম হচ্ছে যে ইউস্টেশিয়ান কফাটিকা। বাই দ্য ওয়ে, কিন্তু কফাটিকা কেন থাকে কারণ আছে, কফাটিকার আকারগুলো কীরকম সব কিছু আছে, সেটা আমি এখন আপাতত বলতেছি না, সেটা অন্য কোনো ক্লাসে বলবো। তবে 6টা কফাটিকা আমরা জেনে গেলাম ইতিমধ্যে। তোমরা খেয়াল করো, ট্রাইকাসপিড, বাইকাসপিড, পালমোনারি, অ্যাওটিক, থিবেশিয়ান, আরটা হচ্ছে যে ইউস্টেশিয়ান। ওকে, এখন আমরা সেই কফাটিকাগুলোর নামটা মুখস্থ রাখার চেষ্টা করব। কীভাবে করব দেখো, আমি জাস্ট এই জায়গাটাতে একটু দেখাই, এই জায়গাটাতে দেখাই, তোমরা আশা করি দেখবে। কেন আমি একটা লিখি, দেখো ইউটিউব অ্যাপ, জাস্ট ইউটিউব অ্যাপ এই শব্দটা আমি লিখছি। দেখো এই ইউটিউব অ্যাপ শব্দটা দিয়ে আমি কিছু কথা বের করার চেষ্টা করব। দেখো, দিস ইজ দ্য ইউস্টেশিয়ান, ইউস্টেশিয়ান কফাটিকা। এই টি দিয়ে লিখবো আমি ট্রাইকাসপিড, আর এই বি দিয়ে লিখবো আমি বাইকাসপিড, বাইকাসপিড, ইউস্টেশিয়ান, ট্রাইকাসপিড, বাইকাসপিড। আবার দেখো পুরা টিউবটা দিয়ে আমি লিখতে পারি থিবেশিয়ান, ইউস্টেশিয়ান, থিবেশিয়ান, ট্রাইকাসপিড, বাইকাসপিড পেয়ে গেছি। বাকি যে 2টা আছে দেখো, এফ এর এ দিয়ে হচ্ছে যে অ্যাওটিক কফাটিকা। আমি বাংলায় লিখি অ্যাওটিক সরো জফলা আকার ও টয়ের র্যাপ অ্যাওটিক। আর একটা ফি দিয়ে আমি এখান থেকে লিখবো ফালমোনারি কফাটিকা, ফালমোনারি, আমি এদিকে নাও দেখতে পারো, ফালমোনারি কফাটিকা। তাহলে
মানব হৃৎপিণ্ডের মধ্যে যে 6টা কফাটিকা থাকে আমরা সেটা ইউটিউব অ্যাপ এটা জাস্ট অন্য দিয়ে মনে রাখবো। ইউ মানে ইউস্টেশিয়ান, কেমন, টিউব মানে টিউবেশিয়ান, যদি টিউবের টি দিয়ে ট্রাইকাসপিড, বি দিয়ে বাইকাসপিড, এবার মনে রাখবো এফ এর এ দিয়ে এওটিক কফাটিকা, পি দিয়ে পালমোনারি কফাটিকা। তাহলে এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের মূল যে গঠনটা সেটা। সেই মূল গঠনটা আমরা একবার রিভাইজ দেওয়ার চেষ্টা করব। রিভাইজ দেওয়ার পর ইনশাল্লাহ এই হৃৎপিণ্ডের গঠনগুলো মনে রাখার জন্য এটা খুব সুন্দর। একটা মানুষ অনেক টাকা চুরি করার পর সে তার বউকে একটা বাড়ি করে উপহার দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে একসময় ধরা পড়ে যায়। সেই গল্পটা যেমন আছে, আরেকটা হচ্ছে যে তোমার I6T6B6 ছোট্ট একটা ইকুয়েশন দিয়ে সম্পূর্ণ হৃৎপিণ্ডের চিত্র, এই জটিল চিত্র কীভাবে আঁকা যায় সেই টপিকটাও আছে, সেটা পরে আলোচনা করব। তবে তার আগে এই অংশটা মূল গঠনটা একবার রিভাইজ দেওয়ার চেষ্টা করব। আমার সাথে তোমরাও রিভাইজ দেওয়ার জন্য প্রস্তুত হও। আমরা হৃৎপিণ্ডের যে মূল গঠনটা এতক্ষণ ধরে বসলাম, তোমাদের যেটা বললাম সেটা আমি এখন একবার রিভাইজ দেওয়ার চেষ্টা করব। আমার সাথে সাথে প্রত্যেকে মুখোমুখি একবার বলার চেষ্টা করবে। খেয়াল করো, প্রথমে হৃৎপিণ্ডের কফাটিকাগুলো নিয়ে কথা বলি আমি। কফাটিকা ছিল কয়টা? 6টা। দেখো এদের মধ্যে ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে ছিল ট্রাইকাসপিড কফাটিকা, আবার বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে ছিল বাইকাসপিড কফাটিকা। পালমোনারি ধমনীর মুখে ছিল পালমোনারি কফাটিকা, মহাধমনীর মুখে ছিল এওটিক কফাটিকা, আবার মনে আছে করোনারি শিরার মুখে ছিল থিবেশিয়ান কফাটিকা, এবং সর্বশেষ নিম্ন মহাশিরার মুখে ছিল ইউস্টেশিয়ান কফাটিকা। কফাটিকাগুলো জেনে নেওয়ার পর এখন আমরা তোমাদের হৃৎপিণ্ডের মূল গঠনটা বলার চেষ্টা করব। কফাটিকাগুলো জানার পর এখন মূল গঠনটা যদি একবার রিভাইজ দেওয়ার চেষ্টা করি, আমার সাথে রিভাইজ দিবে। দেখো সেখানে ডান নিলয় ছিল, বাম নিলয় ছিল, ডান অলিন্দ ছিল, বাম অলিন্দ ছিল, এবং তাদের মধ্যে একটা ফেরিকার্ডিয়াম নামক আবরণী ছিল। তারপর তোমাদের মনে আছে এই উপর দিয়ে এবং নিচের দিয়ে নিম্ন মহাশিরা ঊর্ধ্ব মহাশিরা ছিল, তারপরে পালমোনারি ধমনী, এরপরে পালমোনারি শিরার কথা আমাদের মনে আছে, এবং সর্বশেষ মহাধমনী দিয়ে বা বিসিএস, এই কথাটা আমাদের মাথায় ছিল। যাই হোক, এভাবে আমরা পুরো জিনিসটা রিভাইজ দিয়ে নিলাম। এই হচ্ছে হৃৎপিণ্ডের মূল গঠন। এরপরে আমরা এতক্ষণ যা পড়লাম তার উপর ভিত্তি করে ছোট্ট একটি গল্প এবং একেবারে অল্প সময়ে কীভাবে হৃৎপিণ্ডের চিত্র আঁকা যায় I6T6B6 একটা সমীকরণ দিয়ে সেটা দেখাবো তোমাদের। এরপরেই আমাদের হৃৎপিণ্ডের ক্লাসটা শেষ হবে ইনশাল্লাহ। হৃৎপিণ্ড এতক্ষণ আমি যখন আঁকতে গিয়েছিলাম তখন তোমাদের অনেক জটিল মনে হয়েছিল, অনেকগুলো গঠন একসাথে। তাদেরকে বলছি মাত্র 2 মিনিট, বেশি লাগবে না, 2 মিনিট মতো সময় লাগবে। আমি একটা সমীকরণ দিব, ওই সমীকরণ দিয়ে হৃৎপিণ্ডের চিত্র এঁকে ফেলতে পারবা। দেখো লক্ষ্য করো সবাই, আমি একটা সমীকরণ যেমন ধরো I6T6B6A, অর্থাৎ আমি 6টা I আঁকবো, 6টা T আঁকবো, 6টা B আঁকবো আর একটা A আঁকবো, হৃৎপিণ্ড পুরোটা গঠন হয়ে যাবে। খেয়াল করো, এই 6টা I, 6টা T, 6টা B এবং একটা A আঁকার ক্ষেত্রে অনেক সময় টিগুলো আমি সোজাও আঁকতে পারি, উল্টাও আঁকতে পারি। তোমরা লক্ষ্য রাখো, প্রথমে আমি টিগুলো আঁকবো, তারপরে গিয়ে আমি তোমাদের বিগুলো আঁকবো, তারপরে আমি এটা আঁকবো, তারপরে হচ্ছে আমি গিয়ে তোমার সর্বশেষ আইগুলো আঁকবো। তাহলে যে সিরিয়াল আমি ভিডিওতে দেখাবো সেভাবে তোমরা আঁকবা। এখন খেয়াল করো, আমি আঁকা শুরু করতেছি। তাহলে সমীকরণ কি? I6T6B6A, I6T6B6A। এটা দিয়ে আমি প্রথমে এই সমীকরণটা এখানে একটু লিখে রাখি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে, তোমরা পরবর্তীতে গিয়ে আরও অনেক দ্রুত করতে পারবা। I6T6B6A, প্রথমে আমি 6টা I আঁকবো। I নাম্বার, প্রথমে 6টা T আঁকবো, প্রথমে আমি 6টা T আঁকবো, এটা কেটে দেবো আর কি। প্রথমে আমি 6টা T আঁকবো, T নাম্বার 1, T নাম্বার 2, T নাম্বার 3, T নাম্বার 4, T নাম্বার 5, T নাম্বার 6। এভাবে যদি টিটা দিই এরকম, ওকে। আমি 6টা T এঁকে ফেললাম। 6টা T আঁকার পর আমি এখন বি আঁকবো 6টা। দেখো
এদিক দিয়ে দেখি বি নাম্বার 1, বি নাম্বার 2, বি নাম্বার 3, তারপর হচ্ছে যে বি নাম্বার 4, বি নাম্বার 5, বি নাম্বার 6। এগুলোকে আমি একটু নালির মতো করে দিই, তাহলে তোমাদের আরও সুবিধা মনে হবে। যদি বি একটা আঁকছে এখানে, এটা মনে রাখি। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা এ আঁকবো। এই এটা তোমরা দেখো, আমি এভাবে গিয়ে একটা এ জাস্ট বসাবো, এভাবে গিয়ে জাস্ট একটা এ আমি বসানোর চেষ্টা করলাম। আচ্ছা, এরপর আমি আমার কালার এটা আছে, এটা দিয়ে আমি আইগুলো আঁকবো। আই নাম্বার 1, আই নাম্বার 2, আই নাম্বার 3, আই নাম্বার 4, আই নাম্বার 5, আই নাম্বার 6। আশা করি হৃৎপিণ্ড হয়ে গেছে। তোমরা দেখো, এটাকে আবার একটু এদিক ওদিক কালার করলে খুবই সুন্দর হয়ে যাবে। তোমরা গঠনগুলো অলরেডি জেনে গেছো। এগুলো তো নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, করোনারি শিরা, বিসিএস, মহাধমনী, এগুলো সব জেনে গেছো। তাহলে আমি তোমাদের যেটা দেখালাম I6, T6, B6, A, এটা আমার বানানোর একটা সমীকরণ। সেই সমীকরণ থেকে তোমরা প্রথমে টি বসাবা কয়টা? 6টা। তারপরে বি বসাবা কয়টা? 6টা। তারপরে তোমরা এটা বসিয়ে দিবা, তারপরে 6টা আই বসিয়ে দিবা। আমি যেভাবে দিলাম জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবে। এটা খুবই সহজ একটা হৃৎপিণ্ডের চিত্র আঁকার কৌশল। এখন এই জিনিসটা এখন আমরা রিভাইজ দিব, একবার আমার সাথে রিভাইজ দিবা কীভাবে I6, T6, B6, A দিয়ে চিত্রটা হচ্ছে সেদিকে খেয়াল করো। আমি I6, T6, B6, A এই সমীকরণ দিয়ে যে চিত্রটা আমি অতি সহজে একে তোমাদের দেখালাম, তোমরা প্র্যাকটিস করলেও কিন্তু আমার চেয়ে অনেক কম সময়ে পারবে ইনশাআল্লাহ। তবে আমার সাথে একবার রিভাইজ দেওয়ার চেষ্টা করো কি কি ছিল সেখানে। প্রথমে আমি বলি, সেখানে আমি প্রথমে টি আঁকছিলাম, মনে আছে? টিগুলো মনে করার চেষ্টা করো। টি 1, 2, 3, 4, 5, 6। এরপর আমি আঁকছিলাম যেটা, সেটা হচ্ছে যে তোমার বি। তাহলে মনে আছে? দেখো বি 1, 2, 3, 4, 5, 6। এবার আমি যেটা আঁকবো সেটা হচ্ছে যে এ, একটা ছিল তাই না? এ দেওয়ার পর এবার আমরা যাব আইতে। আই কটে দিয়েছিলাম? 6টা। 1, 2, 3, 4, 5, 6। এবার পুরাটা মিলে সুন্দর একটা চিত্র হয়ে গেছে কিনা দেখো। তাহলে কল্পনার জগৎ একটা চিত্র হয়ে গেল। যাই হোক, I6, T6, B6, A এটা অবশ্যই প্রত্যেকে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে খুব ভালো লাগবে চিত্রটা। এখন দেখো, আমরা সহজভাবে চিত্রটা জেনে নিলাম, তো সহজভাবে কি আমরা তথ্যগুলো জেনে নেওয়া উচিত না? আমরা যে কয়টা প্রকোষ্ঠ থাকে, কয়টা কপাটিকা বা জানালা থাকে, 6টা, 2600 মিলিয়ন, 155 মিলিয়ন, অনেক কথা বলছিলাম, তোমাদের মনে আছে? তো এগুলা একসাথে সহজে মনে রাখার একদম আড্ডা দেওয়ার মতো আমার সাথে তোমরা জয়েন করো। খুব মজার একটা তোমাদের গল্প বলবো। সে গল্পটা হচ্ছে যে একজন সুরের কাহিনী। এই সুর অনেকগুলো টাকা চুরি করছিল একবার। চুরি করে সে টাকাগুলো কি করবে চিন্তা করতে মানে ভেবে উঠতে পারতেছে না। একবার তার বউটা হচ্ছে যে তোমার বিসিএস ক্যাডার একটা বউ, তার বিসিএস ক্যাডার বউকে সে একটা বাড়ি বানিয়ে উপহার দিবে, এরকম একটা কাহিনী। অর্থাৎ চুরির টাকায় বাড়ি, একদিন দিতে হবে শাড়ি। সেই শিরোনামে তোমাদের গল্পটা এখন বলবো, মনোযোগ দাও আমার সাথে। চুরির টাকায় বাড়ি, একদিন দিতে হবে শাড়ি। এই গল্প দিয়ে আমরা হৃৎপিণ্ডের তথ্যগুলো মনে রাখবো। আগে গল্পটা শুনে নাও। দেখো, গল্পটা হচ্ছে এরকম, একজন চোর 2600 মিলিয়ন টাকা চুরি করলো। এত টাকা চুরি করার পর সে কি করবে? সে 155 মিলিয়ন টাকা খরচ করে তার বউকে উপহার দেওয়ার জন্য একটা বাড়ি তৈরি করলো, যেখানে 300-র উপরে পুরুষ শ্রমিক, আবার 200-র উপরে মহিলা শ্রমিক, এমনকি 4টা রুমের 6টি জানালার বিলাসবহুল এক বাড়ি তৈরি করলো। তোমরা কি জানো এই বাড়ির উপর দিক দিয়ে মানে বিমান থেকে নেমে, হেলিকপ্টার থেকে নেমে প্রবেশ করার জন্য সিঁড়ি ছিল, নিচ থেকে গাড়ি থেকে নেমে ওঠার জন্য সিঁড়ি ছিল, এমনকি বাড়ির অভ্যন্তরে একটা সিঁড়ি ছিল। এই বিলাসবহুল বাড়ি এভাবে রেডি হওয়ার পর তার বউকে উপহার দিবে সেই মহেন্দ্রাক্ষণ। যে টাকা চুরি করছিল বাড়ির মালিক, সে বাড়ির ডান পাশে বসে আছে, তার বউকে উপহার দিবে, খুবই খুশির খবর। ঠিক যখন উপহার দিবে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ওই সময় টাকার মালিক চলে আসছে, যার থেকে টাকা চুরি করছিল। সে টাকার মালিক মনে করে ওদিক দিয়ে আসতেছে হেঁটে হেঁটে,
দেখছে কে? যে টাকা চুরি করছে সে কি করলো, ওই বাড়ির ডান পাশে যেখান থেকে বসা ছিল সেখান থেকে উঠে ডানের জানলা দিয়ে দিছে দৌড়, ফালাই গেছে যে টাকা চুরি করছিল। এখন খেয়াল করো, বউ কি করবে? বেচারি বউ গিয়ে এক জায়গায় লোকে আসে, টাকার মালিক এসে আর খুঁজে পাচ্ছে না কাউকে। টাকার মালিক এদিক ওদিক তাকাইতে তাকাইতে বাড়ির বাম পাশে জানালা দিয়ে সে প্রবেশ করছে। প্রবেশ করে পুরা জায়গায় খুঁজতে, কাউকে খুঁজে পাচ্ছে না। তখন সে একটা মধ্যবর্তী পথ পেল, মধ্যবর্তী পথ দিয়ে বের হওয়ার সময় দেখে ওই বিশেষ কাটার বউ বসে আছে। টাকার মালিক বলল, টাকার যে চুরি করছে তাকে পাই নাই, বাড়ির মালিককে পাই নাই, বউকে তো পাইছি। এই টাকার মালিক বিশেষ কাটার বউকে তুলে নিয়ে চলে গেল। এই জন্য বলছিলাম চুরির টাকায় বাড়ি, একদিন দিতে হবে ছাড়ি। এই গল্পের মধ্য দিয়ে তোমরা দেখো 2600 মিলিয়ন টাকা মানে 2600 মিলিয়ন বাড়িতে স্পন্দন করে, 155 মিলিয়ন খরচ করছে মানে 155 মিলিয়ন রক্ত বের হয়, সেটা মনে রাখতে পারবা। 300-র উপর পুরুষের ক্ষেত্রে 300 গ্রাম মতো, 200-র উপরে মহিলা শ্রমিক, 200 গ্রাম হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। কত সুন্দর একটা আড্ডায় মনে রাখা যায়। উপর দিয়ে নামার ঊর্ধ্ব মহাশিরা, নিচ দিয়ে উঠার নিম্ন মহাশিরা, বাড়ির নিজের মধ্যে খুরনারি শিরা, এই সিঁড়িগুলো ছিল। ডান পাশে যখন বসেছিল সুর ফালা গেছে থেকে, ডান পাশে জানালা দিয়ে, ডান পাশ থেকে ফালমোনারি দমনি উঠছিল, ফালিয়ে গেল, ফালমোনারি দমনি ফালিয়ে গেল। আবার টাকার মালিক বাম পাশে জানালা দিয়ে বের হয়েছে, ফাঁসে মানে কি ফালমোনারি শিরা, বাম পাশে ফালমোনারি শিরা দিয়ে ঢুকলো, ঢুকে কোথাও খুঁজে না পেয়ে মধ্যবর্তী পথ মহাদমনি দিয়ে যখন বের হয়ে যাচ্ছে, তখন বিশেষ কাটার বউকে নিয়ে উপরের দিকে উঠে চলে গেল, তুলে নিয়ে চলে গেল। বিশেষ কাটার মানে তোমাদের মনে আছে ব্রাকিওসেফালিক কমিউনিকেটিভ সাবক্লেভিয়ান। তাহলে এই যে গল্পের মধ্যে দিয়ে আমরা জিনিসটা জেনে গেলাম। এইভাবে লাইন বাই লাইন এমনি মুখস্থ করার চেয়ে গল্প দিয়ে মনে রাখা খুবই ভালো। আমি তো তোমাদের আগে বলছিলাম জীববিজ্ঞান একটা পাখির মতো। পাখির কয়টা ডানা? 2টা ডানা। মনে রাখবে এই 2টা ডানা ঠিক থাকলে পাখি চলতে পারে। ঠিক আমার জীববিজ্ঞানও 2টা ডানা ঠিক থাকতে হয়। একটা ডানা হচ্ছে বেসিক বোঝানো, আর একটা ডানা হচ্ছে মুখস্থ করিয়ে দেওয়া। কারণ মুখস্থ না থাকলে সে লিখতে পারবে না। সেই জন্য তোমাদের শুরুর দিকে যে বেসিক বুঝালাম সেটা হচ্ছে আমার এই পাখির ডানা। এটা পরের দিকে তোমাদের আইসিএসটি বেসিক্স এ দিয়ে আঁকা শেখানো, বা চুরির টাকায় বাড়ি, একদিন দিতে হবে ছাড়ি, যে কথাটা বললাম, সেটা হচ্ছে আমার পাখির এই ডানা। 2টা ডানায় যারা ঠিক করতে পারছে তারা উড়বে। তারা আসলে উড়বে না, তাদের মুখ উড়বে। তারা এত দ্রুত বলতে পারবে, এত দ্রুত আঁকতে পারবে, তাদের সাথে অন্যরা পারবে না। সুতরাং আমার লেকচারগুলো গবেষণাটা এই জায়গায়। আশা করি তোমাদের আজকের লেকচারটা ভালো লাগছে। তবে তার আগে আমরা এখন পুরা গল্পটা একবার রিভাইজ দিব আমার সাথে। দেখো আমি বলি কত টাকা? 2600 মিলিয়ন টাকা চুরি করে 155 মিলিয়ন টাকা সেখান থেকে খরচ করলো। শ্রমিক ছিল কতজন? 300-র উপর পুরুষ, 200-র উপর মহিলা শ্রমিক। বাড়ির রুম ছিল কয়টা? 4টা। বাড়ির জানালা ছিল কয়টা? 6টা। এবং সেই বাড়ির উপর দিক দিয়ে নামার সিঁড়ি, নিচের দিক দিয়ে উঠার সিঁড়ি, মাঝখানে ঘোরাফেরার সিঁড়ি ডান পাশে ছিল। ডান পাশে বসে থাকার পর ফালিয়ে গিয়েছিল, মনে আছে তোমাদের? টাকার মালিক যখন আসতেছিল, এগুলো তো সংক্ষেপে বলে যাচ্ছে, যখন গিফট দিবে তখন পালিয়ে যাওয়ার পর টাকার মালিক এসে যখন খুঁজে পাচ্ছে না, বাড়ির বাম পাশের জানালা দিয়ে প্রবেশ করলো। প্রবেশ করে খুঁজে 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 মধ্যবর্তী পথ দিয়ে যাওয়ার সময় কার সাথে দেখা হলো? বিশেষ কাটার বউয়ের সাথে। বিশেষ কাটার বউটা কার? ওই সুরের বউকে নিয়ে চলে গেল। তাহলে চুরির টাকায় বাড়ি, একদিন দিতে হবে ছাড়ি। এর মধ্যে দিয়ে লেকচার আমাদের একেবারে শেষের দিকে। কিছু কথা বলি। আমি যে ক্লাসরুমের মধ্যে প্রায় 100 থেকে 150 জন একসাথে বসে আমরা যে আড্ডার মধ্যে দিয়ে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে যে ক্লাস নিই, সেটা খুবই প্রাণবন্ত, খুবই আনন্দদায়ক এবং খুবই মজার ক্লাস। কিন্তু এই মহামারীর কারণে আমাদের বিকল্প পথ হিসেবে অনলাইন বেছে নিতে হচ্ছে। সেই অনলাইনে আমরা ঠিক ততদিন থাকবো যতদিন পরিস্থিতি ভালো হয় নাই। কারণ এই অনলাইনের একটা স্বাদ কিন্তু সবচেয়ে বেশি মজা হচ্ছে আমাদের ক্লাসরুমে। আশা করি তোমাদের ক্লাসটা মোটামুটি ভালো লাগছে। তবে অনলাইনে দিতে গিয়ে আমাদের অনেক সময় টাইম ফ্যাক্টর সব কিছু মিলে কিছু কিছু তথ্য হয়তো আমরা দিই নাই, যেগুলো ইনশাল্লাহ আমরা ক্লাসরুমে ক্লাস নিলে আবার দিব। এবং কেমন তবু না বুঝলে তোমরা কমেন্ট বক্সে কমেন্টগুলো করবা। তো আজকের লেকচার এখানে শেষ করছি। আগামী লেকচার দেখার আমন্ত্রণ রেখে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।